রোগী ভর্তির পরে ন্যূনতম 48 ঘন্টা হাসপাতালে থাকতেই হবে চিকিৎসকদের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নির্দেশিকা নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর। অনিয়ম নজরে আসতেই জনস্বার্থে এই পদক্ষেপ, এমনটাই দাবি স্বাস্থ্যমন্ত্রীর। আমরা তো এক্সপেক্ট করি একজন রুগী এলো, একজন ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি হলো, তিনি সেই দিনটা তার অ্যাডমিশন ডে, আইপিডিটা পুরো তার হাতে, 24 ঘন্টা অ্যাডমিশন ডে চলে মিনিমাম। এবং যারা অপারেশন মানে শল্য চিকিৎসা যারা করে, যেমন সার্জারি বলুন, পেডিয়াট্রিক সার্জারি বলুন, কার্ডিওলজি বলুন, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরো সার্জারি, তাদের রুগীদের এক্সপেকটেশন যে ডাক্তারবাবু পরের দিনও রাউন্ড দেবে। তখন 24 ঘন্টার পরের দিনটা, তার মানে মিনিমাম 48 ঘন্টা বাঞ্ছনীয় যে ডাক্তারবাবুকে রুগীরা এক্সপেক্ট করে, রুগীর বাড়ির লোকরা এক্সপেক্ট করে। তো দেখা যেত তো বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা সেই রকমভাবে সময় দিতে পারতেন না। মানে এটা খারাপের কিছু না, প্র্যাকটিসিং তো অবভিয়াসলি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেন না, তাদের প্র্যাকটিসিং অপশন দেওয়া আছে। তো প্র্যাকটিসিং অপশনে তারা বাইরের নার্সিংহোমগুলোতে প্র্যাকটিস করতে, কেন সেখানেও রুগী আশা করবে তাদের ডাক্তারবাবুরা তাদের সময় দিক। তারপরে তারা প্রাইভেটের রুগী, তাদের ডাক্তারবাবুরা স্বভাবতই একটু বেশি সময় দিতে বাধ্য, কেন সেখানে তারা পয়সার বিনিময়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাটা কিন্তু ভাববেন না ডাক্তারবাবুরা ফ্রিতে দিচ্ছে, ডাক্তারবাবুদের তার জন্য সরকার মাইনে দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, এবং এই নির্দেশিকা নিয়ে অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরসের ডেপুটেশন, সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য ভবনে দরবার। আমি চাকরিতে ঢুকেছিলাম, আমি জানতাম যে চাকরির সঙ্গে প্র্যাকটিস করার এখানে সুযোগ আছে। হঠাৎ করে যদি চাকরির এই শর্তটা বদল হয়, তাহলে তো এই ব্যাপারটার জন্যে তো আগে চিকিৎসকরা যারা এই শর্তটা জেনে চাকরিতে ঢুকেছিল, শর্তের পরিবর্তন হলে তাদের সঙ্গে তো কোথাও একটা আলাপ আলোচনার প্রয়োজন একটা আছে। স্বাভাবিকভাবেই এই যে আদেশনামাটা জারি করা হয়েছে, এই আদেশনামাটা একেবারেই কোনো পরিকল্পনা প্রসূত বলে মনে হয়নি। এটাকে হঠাৎ করে কোনো একটা চিন্তাভাবনা বা কিছুভাবে এটাকে বের করা হয়েছে, যেটা একেবারেই আমাদের যে মেডিকেল এডুকেশনের যে বাস্তবতা বা চিকিৎসক শিক্ষকদের তাদের যে প্রফেশনাল জীবন রক্ষা করার যে অধিকার, সেটার তার বিরোধী। আমরা চাই এই আদেশনামা অবিলম্বে বাতিল করা হোক। বহু চিকিৎসক ভিআরএস নেবেন এবং এরকমও আশঙ্কা নতুন এনার্জেটিক যাদের জন্য যাদেরকে খুব বেশি দরকার মেডিকেল এডুকেশন সার্ভিসের মধ্যে নিয়োগ করে নিয়ে আসা, তারাও কিন্তু আকর্ষণ হারাবে এই সার্ভিসের প্রতি। সব মিলিয়ে এটা একটা টার্মোয়েল বা গোলমাল শুরু হয়ে গেছে এবং বিতর্কিত আদেশনামা বা নির্দেশিকা এটা অবিলম্বে প্রত্যাহার করুন, নাহলে মেডিকেল এডুকেশন সার্ভিসে এই গোলমালে কিন্তু ভয়ঙ্করভাবে স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। যদি না হয় আমাদেরকে আরও বড় আন্দোলনের মধ্যে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। ট্রাইব্যুনালে ঝুলে থাকা আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে, এবং তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে তা জানাতে হবে হলফনামা দিয়ে। এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 10 দিনের মধ্যে এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হবে, আদালতে জানালো নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে ঝুলে থাকা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে, জমা দিতে হবে হলফনামা। এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে সব মিলিয়ে বাদ পড়েছে 90,83,345 জনের নাম। বাদ পড়া ভোটারদের আবেদন শোনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে। কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর আরটিআই থেকে পাওয়া তথ্য তুলে ধরে কংগ্রেসের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন জানান, ট্রাইব্যুনালে 38,10,000 আপিল বিচারাধীন রয়েছে। এর মধ্যে 7 লক্ষ আবেদন নাম অন্তর্ভুক্তির জন্য এবং 31 লক্ষ আবেদন নাম বাদ দেওয়ার জন্য করা হয়েছে। এ পর্যন্ত মাত্র 83,000 আবেদনের নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 75,443টির ক্ষেত্রে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন আরও বলেন, অন্তর্ভুক্তির কাজ আগে শেষ করা উচিত। কলকাতা ও হাওড়ার পুরভোটের আগেই ট্রাইব্যুনালের উচিত নাম অন্তর্ভুক্তির বিষয়গুলি নিষ্পত্তি করা। এই ট্রাইব্যুনালগুলোর গঠন হয়েছিল যে যারা জুডিশিয়াল অফিসার আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিচ্ছেন তাদের ইনক্লুশনের জন্য, কিন্তু এখানে
ইলেকশন কমিশন সুমোটো তাদের অফিসিয়ালদের দিয়ে লক্ষ লক্ষ কেস যারা ইতিমধ্যে ঢুকে আছে, যারা ভোট দিয়েছে, তাদের বার করার জন্য এরকম কেস তারা ভেতর দিয়ে ফাইল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্পষ্টভাবে বলে এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়, ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা যায় না। এদিন তৃণমূলের হয়ে সওয়াল করার সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধানসভার 31টি কেন্দ্রের তথ্য তুলে ধরেন, যেখানে জয়ের ব্যবধান ওই কেন্দ্রগুলিতে তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়েও কম। সুপ্রিম কোর্ট জানতে চায়, আপনারা কি নির্বাচনী মামলা দায়ের করেছেন? নির্বাচন কমিশনের আইনজীবী উত্তর দেন, মাত্র 2টি আসনের ক্ষেত্রে নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি আসনে জয়ের ব্যবধান যেখানে 316, সেখানে 8,775 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তৃণমূলের আইনজীবীকে প্রশ্ন করেন, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে কতজন ট্রাইব্যুনালে আপিল করেছেন? ধরুন 100 জনের নাম বাদ পড়েছে এবং জয়ের ব্যবধান 50, সেক্ষেত্রে যদি 60 বা 70 জন ট্রাইব্যুনালে আপিল করেন, তবে সেই আপিল নিষ্পত্তির বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী তখন বলেন, আপিল নিষ্পত্তির গতি অত্যন্ত ধীর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নিষ্পত্তি হওয়া মামলাগুলোর বিষয়ে জনসমক্ষে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না, আমরা এ ব্যাপারে কিছুই জানতে পারছি না। কারণটা হচ্ছে যত ভোটে আমাদের ক্যান্ডিডেট হেরেছে তার চেয়ে প্রচুর প্রচুর নাম ডিলিট হয়ে অ্যাডজুডিকেশনে রয়েছে। যেমন রাজারহাট 400-450 ভোটে হেরেছে, সেখানে 7,500 ডিলিট হয়েছে। জজ সাহেবরা একটা জায়গায় আমার মনে হয় একটা কনসিডারেবল জায়গায় যাচ্ছে, পুজোর আগে বোধহয় একটা ডেট দিয়েছে, সেই ডেটে হবে এবং ওদের কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছে। যে কোনোভাবে বিষয়টিকে শেষ করতে হবে, এটাই আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই লক্ষ্য পূরণের তাগিদে যাতে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আমাদের দেশে না এসে বসে যেতে পারে, বা যারা এতদিন ধরে বিভিন্ন সময় সরকারকে বুড়াঙুল দেখিয়ে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, ঢুকে পড়েছিলেন এবং সরকারি অনুগ্রহে যারা থাকতে পেরেছেন, তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এটাই তো স্বাভাবিক। কংগ্রেসের দেওয়া আরটিআই এ তথ্য গ্রহণ করার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, বিচারাধীন আবেদনগুলির বিষয়ে হলফনামা জমা দিতে হবে। হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়ার জন্য কতগুলি আবেদন বিচারাধীন রয়েছে। এছাড়া ট্রাইব্যুনালে ঝুলে থাকা আপিলগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের 31টি বিধানসভা আসনের বিষয়টি উত্থাপন করেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আদালত কেবল ওই 31টি আসন নিয়ে চিন্তিত নয়, বরং সমস্ত আপিলের নিষ্পত্তি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হওয়া দরকার। নির্বাচন কমিশন আদালতে জানায়, তারা 10 দিনের মধ্যে এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মেডিকেল পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে রক্তদান শিবিরে পাঠানোর জন্য কাটমানি নেওয়ার অভিযোগ। রক্ত পাচারের তদন্তে নেমে স্বাস্থ্য দফতরের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, 4 ছাত্রকে জিজ্ঞাসাবাদের পর নেওয়া হয়েছে মুচলেকা। আর অন্যদিকে পাঁশকুড়ায় ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে 3 ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেউ ক্যামেরা দেখে মুখ লুকোলেন, কেউ বা দিলেন দৌড়। রক্ত পাচার কাণ্ডের তদন্তে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ন্যাশনাল মেডিকেল কলেজ ও এনআরএস এর ফাইনাল ইয়ারের 4 ছাত্র। সেই জিজ্ঞাসাবাদেই এবার সামনে এলো রক্ত পাচার কাণ্ডে কাটমানির কথা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রক্তদান শিবিরে কাটমানির বিনিময়ে ডাক্তারি ছাত্র যোগান দিতেন এসএসকেএম, এনআরএস ও ন্যাশনাল মেডিকেল কলেজের কয়েকজন সিনিয়র ছাত্র নেতা। রক্ত দুর্নীতিতেও কাটমানি। রক্ত পাচার কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের হাতে। ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল অফিসার সাজিয়ে নিয়ে যাওয়া হতো রক্তদান শিবিরে, আর তাদের যোগান দেওয়ার কাজ করত তাদেরই কলেজের কিছু সিনিয়র ডাক্তারি ছাত্র। তাদের সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির একটা অলিখিত চুক্তি ছিল, তারা ডাক্তারি পড়ুয়া সরবরাহ করবেন, তার পরিবর্তে একটা টাকা বুঝে নেবেন ব্লাড ব্যাংকগুলির কাছ থেকে। রক্তদান শিবিরের জন্য উপহারের টোপ, ডাক্তারি ছাত্রদের মেডিকেল অফিসার সাজিয়ে রক্তদান শিবির। যতটা রক্ত নেওয়ার কথা অনেক ক্ষেত্রেই নেওয়া হয়েছে তার থেকে বেশি।
সরকারি নীতির তোয়াক্কা না করে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকার রক্ত ও রক্তের উপাদান। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এসেছে এমনই অসংখ্য চাঞ্চল্যকর তথ্য। এই প্রেক্ষিতে সোমবার বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের এন্টালি শাখায় ফের হানা দেয় স্বাস্থ্য দফতর, ড্রাগ কন্ট্রোল এবং অর্থ দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সেখান থেকে মেলে ন্যাশনাল মেডিকেল কলেজ এনআরএস এসএসকেএমের শতাধিক ডাক্তারি পড়ুয়ার নামের তালিকা। ডাক্তার না হয়েও যারা রক্তদান শিবিরে মেডিকেল অফিসার হিসেবে গিয়েছিলেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, ডাক্তারি পড়ুয়া পিছু প্রতি ক্যাম্পের জন্য ব্লাড ব্যাংকের পক্ষ থেকে 1200 থেকে 1500 টাকা পেতেন ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস এবং এসএসকেএমের 3 ছাত্র নেতা। তা থেকে রক্তদান শিবিরে মেডিকেল অফিসার সেজে যাওয়া ডাক্তারি পড়ুয়াদের হাতে দেওয়া হতো 800 টাকা। বাকি টাকা কাটমানি হিসেবে পকেটে যেত ছাত্র নেতাদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বছরের পর বছর ধরে চলেছে এই চক্র। সেই চক্র চালানো 3 ছাত্র নেতার নাম পাওয়া গেছে। পাশাপাশি লাইফ কেয়ার থেকে পাওয়া নথিতে থাকা ছাত্রদের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এনআরএস এর ফাইনাল ইয়ারের 4 ছাত্রকে মঙ্গলবার ডেকে পাঠায় স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পাশাপাশি লেখানো হয় মুচলেখা। ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনারা না না এরকম কিছু নয়, না আপনাদের ডাকলো কেন তাহলে? ডাকেই নি আমাদের। আপনারা তো আজকে মুচলেখা দিলেন, মুচলেখা বলতে ওখানে রিটার্ন দিলেন। দাদা ভাই আপনি ভুল বুঝছেন, আমরা ওই কাজে আসিনি। ডাক্তার না হয়েও কিভাবে মেডিকেল অফিসার হিসেবে রক্তদান শিবিরে? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের 4 ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেই এদিন রক্তে কাটমানি রহস্যের পর্দা ফাঁস হয়। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য ঘিরে শোরগোলের মধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে ল্যাবের 3 টেকনিশিয়ানকে গ্রেফতার করল পুলিশ। ওই টেকনিশিয়ানদের প্রথমে তলব করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পুলিশ সূত্রে খবর, গত 17 তারিখ রোগী ও তাদের পরিজনদের কাছ থেকে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে সাহাবুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে জানা যায়, দালালরা রক্তদান শিবির আয়োজনকারী বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছ থেকে রক্তদাতার কার্ড 100 থেকে 150 টাকা দিয়ে কিনে নিত। এই ডোনার কার্ড ব্যবহার করে তারা ব্লাড ব্যাংকের ল্যাব টেকনিশিয়ানদের সাহায্যে বিনামূল্যে রক্ত সংগ্রহ করত এবং সেই রক্ত রোগী ও তাদের পরিজনদের কাছে বিক্রি করা হতো চড়া দামে। রক্ত বিক্রির টাকা ভাগাভাগি হতো দালাল ও ল্যাবরেটরি টেকনিশিয়ানদের মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে ইউপিআই এর মাধ্যমে ধৃত 3 ল্যাবরেটরি টেকনিশিয়ানকে 1,40,000 টাকা দেওয়া হয় বলেও জানতে পেরেছে পুলিশ। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। কলকাতা থেকে জেলা চিনি এবং সবজির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কলকাতার একাধিক বাজারে হানা দিল কলকাতা পুলিশের জয়েন্ট ইন্সপেকশন টিম। একই সঙ্গে জেলায় জেলায় বাজার পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। সত্তর ছুঁয়েছে চিনির দাম, সবজির দামও ঘাম ছোটাচ্ছে। বাজার দোকানে যাওয়া মানে এখন মধ্যবিত্তের রক্তচাপ বেড়ে যাওয়া। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে রাজ্য জুড়ে 1 মাসের বিশেষ অভিযান শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতার একাধিক বাজারে হানা দেয় কলকাতা পুলিশের জয়েন্ট ইন্সপেকশন টিম। সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কলকাতা পুরসভার আধিকারিকরা। আমরা এই মুহূর্তে মানিকতলা বাজারে রয়েছি। গতকালই নবান্নের তরফ থেকে নোটিফিকেশন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটা বন্ধ করার জন্য এই মুহূর্তে একটা বিশেষ টিম ফর্ম করা হয়েছে। একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তিনি নিজে রয়েছেন এবং তারপর কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সঙ্গে বটতলা থানার যারা পুলিশ আধিকারিকরা। আমরা চিনির দামটা দেখছি, তার সাথে পেঁয়াজ আছে, আদা আছে এবং অন্যান্য শাক সবজি যেগুলো আছে এবং অন্যান্য যে সমস্ত ভেজিটেবলস আছে সেগুলো সবটাই দেখা হচ্ছে, যাতে কোথাও ইলিগালি স্টক না হয়, অযথা দাম না বাড়ানো হয়, সে পুরো চেনটাকে আমরা দেখছি। জেলাতেও চলল অভিযান। হাওড়ার কদমতলায় চিনির গোডাউনে হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ। কদমতলার সবজি বাজারেও চলে অভিযান। জনস্বার্থের জন্যই আমরা আজকে সার্ভে করতে এসেছি। আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ফুড সাপ্লাই অফিসাররা আছেন। এবার সবাই মিলে আমরা যাতে বাজারটা অতিরিক্ত না বাড়ে সেই কারণে আমরা সার্ভে করতে এসেছি। এখানে হচ্ছে সুগারের গোডাউন, এখানেও দেখতে এসেছি ওরা কততে কিনছে এবং কততে বিক্রি করছে। চিনির জন্য বলা হলো কি চিনি বেশি স্টক করা যাবে না। পার কেজি 62 টাকা 50 পয়সা কিনছি আর 63 টাকা 63.5 টাকা বিক্রি করছি। 60 পয়সা কেজিতে প্রফিট করে বিক্রি করি। আমাদের ক্যারিং কস্ট আছে, খরচা আছে, গোডাউন ভাড়া আছে আর স্টাফ খরচা আছে। আর 30 টাকা 35 টাকা বস্তা দিয়ে বেশি লাভ থাকে না।
বাঁকুড়া শহরের চকবাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন দোকানে হানা দিয়ে জিনিসের দাম ও মজুদ থাকা সামগ্রীর পরিমাণ খতিয়ে দেখেন তারা। পুলিশ ছিল তো দেখলাম, এবার ধরুন মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো কথা। কি জিনিসের দাম বেশি নয় বলুন, তেল থেকে শুরু করে সমস্ত কিছু, যেখানে ঘরে 10 টাকা খরচা হতো এখন 50 টাকা খরচাতেও কুলাতে পারছে। পুরুলিয়া রঘুনাথপুর ও আদ্রা বাজার পরিদর্শন করা হয় মহকুমা প্রশাসনের তরফে। সবজি বাজার, পাইকারি ও খুচরো দোকানে যান প্রশাসনের আধিকারিকরা। অতিরিক্ত দামে জিনিস বিক্রি বা কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তারা। আজকের ভিজিটের একটাই উদ্দেশ্য যে আমরা যত হোলসেল মার্কেট হোলসেল সেলার আছে বা রিটেল সেলার আছে তাদেরকে একটাই অনুরোধ করছি যে আপনারা আর্টিফিশিয়ালি প্রাইস ইনক্রিজ করবেন না। যে ন্যায্য দাম আছে সেই ন্যায্য দামে আপনারা গ্রাহকদের জিনিসটা বিক্রি করুন। আসছে দিনগুলোয় যদি সিমিলার অ্যাক্টিভিটিস বা অ্যানোমালি আমরা পাই, আমরা কড়া পদক্ষেপ নেব এবং আইনত ব্যবস্থা নেব। উত্তরবঙ্গে জলপাইগুড়িতে চিনির কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স তৈরি করেছে জেলা প্রশাসন। কিছু জায়গায় যেটা আমরা দেখলাম পাক্কা বিল ইউজ করে না, যারা দিচ্ছে তারাও দিচ্ছে না, মানে যেখান থেকে বিক্রি হচ্ছে সেখান থেকে ওনারা পাচ্ছেন না, আর যখন বিক্রি করছেন তখনও দিচ্ছেন না। তো সেটা একটা গাফিলতি আমরা পেলাম। কিছু ওয়েট অ্যান্ড মেজারমেন্ট ওটা ক্যালিব্রেটেড ছিল না, সেটা আমরা সিজ করলাম। এখানে ফুড স্যাম্পল কিছু আমরা নিয়েছি, সেটা আমরা ফুড ল্যাবে পাঠাবো। নেকটাউন বাজারেও হানা দেন বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী, সুনীত হালদার ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।